দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যুব সমাজের উন্নয়ন ভাবনা নিয়ে। আমার সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন আজকে দুজন বিশেষ অতিথি। আমার সাথে আছেন এস এম সৈকত, তিনি নির্বাহী পরিচালক সিরাক বাংলাদেশ, যুবদের নিয়ে কাজ করেন এই অর্গানাইজেশনে। এবং একই সাথে আমার সাথে উপস্থিত আছেন করভির আকসান, তিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এটিও বাংলাদেশের খুবই প্রমিনেন্ট অর্গানাইজেশন যারা যুব এবং শিশুদেরকে নিয়ে কাজ করেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। দর্শক, আমরা একটা ছোট প্রতিবেদন দেখে আসি বাংলাদেশ টেলিভিশনে, তারপর আলোচনা শুরু করছি। বাংলাদেশের তো যুব সমাজের মানে প্রায় 1/3 আমি বলবো যে মোট যে আমাদের জনসংখ্যা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি অনেক দিন ধরে যুব সমাজকে নিয়ে কাজ করছেন। কি কি বিষয়গুলো উন্নয়নে তাদের ভাবনায় গুরুত্বের জায়গায় থাকে এবং এইটার কোনো পরিবর্তন আপনি দেখেছেন কিনা 1 দশক 1.5 দশক ধরে যে আপনারা কাজ করছেন প্রায়? ফার্স্টেই বলি হচ্ছে কি ওই একটা শব্দ যে ভবিষ্যৎ, আমাদেরকে চিন্তা করতে হবে বর্তমান। আমরা যখনই বলবো যুবরা ভবিষ্যৎ, তাহলে কিন্তু আমাকে পিছিয়ে রেখে চিন্তা করছি এখন অন্য কিছু করে ও তো ফিউচারে আসবে। সো আমরা যদি দেখি যে 24-এর যে আন্দোলন হলো, আমরা যদি 71 দেখি, আমরা যদি 90 দেখি, সবসময় কিন্তু তরুণরা তাদের মতো একটা কাজ করেছে, আবার ওদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন তোমরা চলে যাও, তোমাদের কাজ শেষ। 24-এর পরে আমরা দেখলাম যে একটু জিনিসটা ডিফারেন্ট হয়েছে। ডিফারেন্ট কোন জায়গা থেকে? তারা ডাইরেক্টলি আমি বলবো যে স্টিয়ারিং হুইলে বসছে, যে তারাই নিজেরা ড্রাইভ করার চেষ্টা করছে। এটা কেন বললাম? কারণ একটা গ্রুপ এতদিন পর্যন্ত বলতো যে যুবদেরকে সব পিছিয়ে রাখা হয়। এখন যখন যুবদেরকে সামনে আনা হয়েছে, তখন প্রশ্ন আসছে যে তারা কি আসলে স্কিল ওই কাজটা করার জন্য? আর আমি এখানে স্কিল বলতে শুধু আমাদের যে ডেভেলপমেন্ট সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট আমি সেটা বলছি না। কারণ প্রায় জাগো ফাউন্ডেশন 18 বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা শুনে যাচ্ছি স্কিলস নিয়ে কিন্তু ডোনাররা টাকা দিয়ে যাচ্ছে, প্রজেক্ট হয়ে যাচ্ছে। বাট মূল জায়গাটা, হ্যাঁ, আমাদের স্কুলিং, আমাদের যে বাসায় যে পরিবেশ, সেইগুলো যদি আমরা চেঞ্জ না করতে পারি, এই 5 দিন 10 দিন 1 মাসের স্কিলস ডেভেলপমেন্ট বা স্কিলস ট্রেনিং দিয়ে আসলে কিন্তু আমরা খুব একটা চেঞ্জ দেখতে পারবো না। যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন, চেঞ্জ আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যুবরা প্রত্যেকটা জায়গায় তারা পার্টিসিপেট করার চেষ্টা করছে, কিন্তু ইজ দের এনিওয়ান যে আসলে তাকে দিক নির্দেশনাটা দিতে পারবে? এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল গ্যাপ। 5 তারিখের পরের যে আশা মানুষের যুবদের থেকে আর 1 বছর পরের আশা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। একই রকম আলোচনাই যে আসলে উনি যেটা বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যুবদের প্রতি হয়তো আকাঙ্ক্ষা অনেক বেড়েছে, আবার তাদের প্রতি যে দায়িত্বটা সেই দায়িত্বটা অনেক বেড়েছে। এবং একটা জায়গা তো আছে রাজনৈতিক পরিমণ্ডলের বিষয়, কিন্তু তার বাইরেও বড় পরিসরে রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে অনেক জায়গা আছে যেখানে যুবদের নেতৃত্ব এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে স্থাপিত হতে পারে, অর্থনীতি থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে। সেই জায়গা থেকে যদি বলি একই রকম যে ওনাদের ভাবনার ভেতরে বা ওনাদের যেই ধরনের রোলটা আমরা দেখার চেষ্টা করি সেটার ভিতরে পরিবর্তন দেখছেন কিনা? 3 জন মানুষের মধ্যে একজনকে আপনি তরুণ হিসাবে পাচ্ছেন, ঠিক আছে, আপনি কোথায় পাচ্ছেন? সেই পাওয়ারটা কি আপনি পলিসি স্পেসে পাচ্ছেন? সেই পাওয়ারটা কি আপনি লিডারশিপে পাচ্ছেন, পলিটিক্সে পাচ্ছেন, ইকোনমিক্সে পাচ্ছেন? পাচ্ছেনটা কোথায়? পথে ঘাটে। পথে ঘাটে 3 জনের মধ্যে একজন তরুণ মানুষ থাকলে কি হবে? তারা আসলে করছেটা কি? আপনি নিট যেটাকে, মানে তারা কোনো ধরনের এমপ্লয়মেন্টে নাই, এডুকেশনে নাই, ট্রেনিংয়ে নাই, যে নিটের যে অবস্থা বাংলাদেশে 2 বছর আগেও যদি আপনি দেখেন, সেখানে কিন্তু আমরা দেখেছি 40%, অ্যারাউন্ড 40%, 40%। হ্যাঁ, মানে তরুণরা কিন্তু কিছুই করছে না, না এডুকেশনে, না এমপ্লয়মেন্টে, না ট্রেনিংয়ে আছে। এই তরুণদেরকে আপনি পথে 3 জনের মধ্যে একজন দেখে কি হবে? একটা হচ্ছে এটা একটা বিষয়। তার মানে দাঁড়াচ্ছে ফ্রাস্ট্রেশনের যে লেভেলটা, সেটা সবসময়ের চাইতে এখন কিন্তু অনেক বেশি। এটা তরুণদের মধ্যে বলছি। এখন তরুণদের প্রতি ফ্রাস্ট্রেশন বা এক্সপেকটেশনের প্রশ্ন এসছে। আমরা তাদেরকে কি কি দিয়েছি সেটা আমাদের একটা বড় দায়বদ্ধতা। তরুণদের জন্য আমরা কি করতে পেরেছি? আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে সকল অর্গানাইজেশনগুলি, যে সকল ইনস্টিটিউশনগুলি ইয়ুথদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এবং এমপ্লয়মেন্ট রেডি করতে চাচ্ছিল বা তাদের কথা ছিল, ম্যান্ডেট ছিল, তারা কি তাদের রোলটা কি ঠিকমতো করতে পেরেছে?
তারা নিজেরাও বোধহয় বলতে পারবে না, তারা শুধু নিউমারিক ওয়েতে বলতে পারবে, কোয়ান্টিফাই করে বলতে পারবে যে না আমরা এত হাজার তরুণকে প্রশিক্ষণ দিয়েছি। কর্মসংস্থানের বিষয়টা থেকে যাই, কিন্তু যেই আলোচনাটা সৈকত করছেন কর্মী, আপনার কাছে যদি আসি, মানে একটা বড় বিষয় যেটা আপনি ফ্ল্যাগ করেছেন, ওটা সম্ভবত একদিক থেকে আমাদের শিক্ষার বিষয়, মানে শিক্ষা বলতে আমি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক স্কুল কলেজের শিক্ষা না, একটা বড় পরিসরের যে আমাদের সামাজিক শিক্ষা মিলিয়ে যদি বলি, হলিস্টিক অ্যাপ্রোচে বলি, সেই শিক্ষার জায়গা থেকে যদি বলি একজন সুনাগরিক হওয়ার যে চিন্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, ওটা লিডারশিপ পজিশনে ঠিক যদি আপনি একেবারে, সবাই তো আর রাষ্ট্র পরিচালনা করবেন না, কিন্তু বিভিন্ন ধরনের নেতৃত্বমূলক জায়গায় যাওয়ার জন্য যেই গুণাবলী বা যেই ট্রেনিংটা দরকার, সেইটার মতন পরিবেশ আমরা তৈরি করতে পারি না। এইটা কি একটা বড় মানে ঘাটতি রয়ে গেছে আমাদের? ইউথ বলছি, সে তো শুরু করে আসলে স্কুল থেকে। আমার একটু সুযোগ হয়েছিল গভর্নমেন্টের কিছু স্কুলের সাথে কাজ করা। আমি স্টোরিটা বললে আপনি বুঝতে পারবেন যে আমরা বললাম যে মহেশখালীর মতো জায়গায় তো ভালো টিচার নাই, তাহলে আমরা অনলাইনে টিচার নিয়ে যাবো, যেটা কোভিডের সময় আমরা দেখলাম। বাট আমরা 2010 থেকে আসলে জাগতে অনলাইন স্কুলটা শুরু করেছিলাম। আমরা যখন গেলাম তো সকাল 8টায় যখন অনলাইন স্কুলটা কানেক্ট হলো, ওখানে টিচার কেউ নাই। টিচার কোথায় জিজ্ঞেস করলাম, বললো যে আমি তো আমার জামার জন্য নাস্তা বানাই তারপরে আসবো। উনি কিন্তু স্কুলের টিচার। 12টার সময় একজন টিচার গায়েব হয়ে গেল, উনি গরু চড়াতে চলে গিয়েছে। ইনারা কিন্তু আমাদের টিচার, বাচ্চাগুলো কিন্তু এটাই দেখছে। আমরা যখন 3 বছর তাদের সাথে কাজ করলাম, আসার আগে ব্যাপারটা ছিল যে আরও 2টা বছর যদি আমাদেরকে একটু শিখিয়ে যেতেন। আমরা কিন্তু এটা ছোট্ট একটা পরিষদের কথা, নাম্বারের কথা আমি বলছি, আমরা কত 20-25টা স্কুলের সাথে কাজ করতে পেরেছিলাম। তো সরকার কি আসলে চাইলে পারে না? আমরা যখন মিনিস্ট্রির সাথে কথা বলার চেষ্টা করলাম, তারা বললো না, এটা আপনাদেরকে দেওয়া যাবে না, কারণ আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে 100টা স্কুল দেন, আমরা একটু চেঞ্জটা হয় নাকি দেখি, ফেল করতে পারি। কারণ জাগর অনেকগুলো স্কুল আছে, আমরা দেখলাম যে আমাদের বাচ্চাগুলা মানে ফর হোয়াট এভার রিজন, এবং হোয়াট এভার রিজন বলতে কি আমি আসলে এখানে টিচারদেরকে ক্রেডিট দিব, আমাদের বাচ্চাগুলো বিদেশে যাচ্ছে, বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটিগুলো চান্স পাচ্ছে, ইনফ্যাক্ট আপনার ইউলেবের মতো জায়গায় চান্স পাচ্ছে, কিন্তু এরা কিন্তু সবাই বস্তির বাচ্চা। তো ও পারলে এই বাচ্চাগুলো কেন পারবে না? বিকজ আমাদের পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু আসলে প্রবলেম। আর একটা গ্রুপ বড় টিচারকে আপনি দেখবেন শিক্ষা অফিসে গিয়ে বসে আছে, কেন? তার পোস্টিং লাগবে অন্য জায়গার মধ্যে। আমি জাস্ট এই একটা জায়গার কথা বললাম যে যারা আমার রোল মডেল হবে, বলে বাবা মার পরে টিচার হয় রোল মডেল। সো ইফ দিস ইজ মাই রোল মডেল, তাহলে কীভাবে আসলে কাজ হবে? আপনি যদি দেখেন স্কুলগুলোর মধ্যে বা এলাকার পরিবেশের মধ্যে, আমার ছোটোবেলায় আমি সাইকেল চালাতাম, এলাকার সব ছেলে মেয়েদেরকে আমরা একসাথে বলে ক্রিকেট খেলতাম। মানে 20 বছর আগের বাংলাদেশের তুলনায় এটা এখন কি এই যে ক্লাব করা, খেলাধুলা করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড করা, যেই ধরনের কর্মকাণ্ডগুলো আসলে সত্যিকার অর্থে নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বা ওই একজন সুনাগরিক তৈরি করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করে বলে আমরা ট্র্যাডিশনালি জানতাম, এইটার কি স্কোপ কমে যাচ্ছে কিনা? মানে একটা বড় আমরা অভিযোগ করি হলো মানে আমাদের প্রযুক্তিকে, যে সবাই এখন ঘরের ভিতরে, ফোনের ভেতরে, এইটার ভিতরে আছেন, এবং এটা শুধুমাত্র ঢাকা শহরের উচ্চ বৃত্তের পরিবারের ভিতরে না, সার্বিকভাবে আমার গ্রাম পর্যন্ত যদি বলি, ওই পরিবেশগুলো কি কমে গেছে কিনা, নাকি এখনো আসলে আছে আমরা জানি না এই বিষয়ে? 20 বছরে পৃথিবীর বাংলাদেশের সব কিছুকে নগর বানিয়ে ফেলতে হবে, একটা ট্রেন্ড শুরু হয়ে গেল। বিগত সময়ে আমরা এটাও শুনেছি যে গ্রাম নাকি শহর হয়ে যাবে, গ্রাম বলতে কিছুই থাকবে না। মানে গ্রাম যদি গ্রাম না থাকে তাহলে গ্রামীণ পরিবেশ আপনি পাবেন না। এই বিষয়টাকে তখন এমন আসে, আসলে আমরা তখন রেস্টুরেন্টে গিয়ে ঘরোয়া খাবার খুঁজি আর ঘরে খুঁজি রেস্টুরেন্টের খাবার, যেটা ভালো লাগে আর কি। আপনি যেটা বলছিলেন যে ক্লাব কালচার, কমিউনিটি ইউনিট, মানে যে গ্রুপগুলি তৈরি হতো, এই কালচারটা আমরা কমে গেছে না, শুধুমাত্র অনেক ক্ষেত্রে বিলুপ্ত প্রায়। কি হচ্ছে সেখানে কিছু একটা চলে আসছে, সেটা হলো ছোট ছোট সংগঠনের মতন দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া ভিত্তিক, হতে পারে তারা 10 জন বন্ধু মিলে একটা যুব সংগঠন দাঁড় করেছে। এইটা আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, দ্যাটস ইভেন বেটার, যে একটা ফর্মাল ওয়েতে যেটা দাঁড়িয়েছে। যে আমরা গত কয়েকদিন আগেও একটা গবেষণায় দেখলাম যে মানে হাজার হাজার অর্গানাইজেশন রেজিস্ট্রেশন হচ্ছে, এখনও হচ্ছে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়া বা ফরমেশন অফ দিস গ্রুপস, এটা ভালো বা মন্দের চাইতে ইম্পর্টেন্ট হলো যে এই গ্রুপগুলির আদৌ যে আকাঙ্ক্ষাটি, সেটা হচ্ছে যে ক্লাব কালচারে যেটা আমরা মিস করে গেছি, কমিউনিটি ডেভেলপমেন্টে কিছু একটা করে ফেলা। যে আমরা হচ্ছে ঘর প্রতি 20 টাকা চাঁদা নিয়ে এলাকার মধ্যে আমরা একটা ওই যে ড্রেন
খোঁড়ার কাজে ব্যয় করে ফেলবো। এই কাজটা এখন লার্জার এনজিওরা অনেক ক্ষেত্রে নিয়ে নিচ্ছে, অনেক অর্গানাইজেশন নিজেরা এসে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেই কাজগুলিতে করছে। কমিউনিটি তখন চিন্তা করছে দে বিকেম ডিপেন্ডেন্ট, যে না ঠিক আছে অন্যরা তো কাজটা করে দিচ্ছে। আমি এই আলোচনাটায় আমি ফিরবো, একটা বিরতিতে আসি, আপনার কাছেই ফিরবো সৈকত। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে যুবদের উন্নয়ন ভাবনার ভিতরে কী ধরনের পরিবর্তন আসছে এবং সেটা এখানে এখন কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে আসে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরবো। সৈকত, বিরতির আগে আপনি বলছিলেন যে বাংলাদেশের কমিউনিটি কালচারের ভেতরে যে আগে যুবদের একটা সংগঠন করবার এবং সেটাই উন্নয়নের অংশীদার হবার যেই এক ধরনের সংস্কৃতি ছিল, এইটা কিছুটা ঘাটতি আপনি দেখছেন। এখানে আপনি বলেছেন দুটো জিনিস। একটা হলো যে এর ভেতরে হয়তো অনেক প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে, আমরা যেটাকে বলি যে এনজিওর মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, অথবা সরকারের মুখাপেক্ষী হচ্ছেন, যে আগে যেগুলো সামাজিক দায়বদ্ধতার ভিতরে থাকতো সেগুলো এখন অনেক বেশি পৃষ্ঠপোষকতার জায়গায় চলে গেছে আর কি, ওটা না ছাড়া করা যাচ্ছে না। এইটাই কি অবজারভেশন? একসময় আমরা বলেছি সব কিছুই সরকার করবে, সরকার নিজেও সেই আচরণ করেছেন যে তারা মনে করেছে যে আমরা সব কিছুতে লিডার। যখন আপনি সব কিছুই সরকারিকরণ করবেন না, তখন দেখবেন যে কমিউনিটির ছেলেমেয়েরা, কমিউনিটির যুবরা কিন্তু তারা নিজ উদ্যোগে অনেক কিছু পরিবর্তনে হাত দিতে চায় এবং কাজ করতে চায়। এই জায়গাটুকুর পথ আমরা যেন বন্ধ না করে ফেলি। যখন একজন ইউথ থাকে, সে স্বপ্ন দেখে সেটা ভালো কাজ করবে। এভরি সিঙ্গেল পার্সন, সে যখন জন্মায় সে কিন্তু ভালো, তার খারাপ নিয়তটা থাকে না, তার প্রেশারটা কম থাকে, শুরুটা এরকম করেই হয়। আমরা দেখলাম যে 2013-14 পর থেকে একটা কালচার আসলে হচ্ছে কি স্টার্ট আপ। আচ্ছা, গুড, স্টার্ট আপ ইজ এ ভেরি গুড থিং, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো হচ্ছে বিজনেস, হ্যাঁ, কিন্তু সেটাকে এমনভাবে গ্লোরিফাইড করা হলো যে সবারই একটা করে স্টার্ট আপ লাগবে, টাকা লাগবে। ভলেন্টিয়ারিজম তো কখনো টাকার জন্য ছিল না, খরচ যেটা হয় সেটা আমরা ম্যানেজ করতাম, যে আচ্ছা ভাড়া লাগছে, দুপুরে খেতে যাচ্ছি, কিন্তু ওই একটা বেতন যে হবে সেটা কিন্তু হলো না। আপনারা যেমন, আমি মনে আছে যে আপনার রাস্তায় ফুল বিক্রি করে, হ্যাঁ, টি শার্ট বিক্রি করতেন, রাইট, সেটা করে মানুষ কিনতো একটু বেশি দামে, যে আচ্ছা আমি এটা আসলে একটা ভালো কাজের জন্য দেয়া হচ্ছে। এইটা করতে করতে আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে অনেক বড় বড় এনজিও যখন আবার ভলেন্টিয়ার নেওয়া শুরু করলো, তারা আবার একটা হেভি টাকা দেওয়া শুরু করলো। দ্যাটস অ্যানাদার, মানে একদম ডেথ অফ ভলেন্টিয়ারিজম। কিন্তু এটা কেন বলছি, আমাদের যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। ওখানে আমি একসময় হেড ছিলাম, আমি আর নাই। 35 হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বের করে দিচ্ছে, কারণ আমার পলিসি বলে দিচ্ছে হবে না। এবং সবাই কিন্তু ভোট দেয় এখানে, প্রত্যেক এলাকার মানুষজন ভোট দিয়ে তার নেতৃত্ব, 64টা ডিস্ট্রিক্টে 64টা চ্যাপ্টার আছে। এখন যখন উপজেলায় যাচ্ছি, আমরা ওদেরকে সিম্পলি বলেছি তোমরা যুব অধিদপ্তরে যে পরিচয় হও। বলছে ভাই ভাড়াটা দিবেন না যাওয়ার জন্য? কেউ না কেউ তাকে দিয়ে এসছে, তার বাসা থেকে সে হয়তোবা সেখানে যাবে। কারণ 495টা উপজেলায় কিন্তু আসলে আমরা টাকা দিয়ে আসলে ভলেন্টিয়ারিজম করাতে পারবো না। সো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আমি যদি লাস্ট 15 to 20 ইয়ার্সের মধ্যে বলি, আপনার যদি লেবেল না থাকে যে আপনি কোন পার্টি, বা আপনি যদি সরকারি দলের না হন, তাহলে আপনার কাজ করতে খবর হয়ে যাবে। 2007 থেকে জায়গা শুরু করেছি, 2020-এ এসে আমাদেরকে লাইসেন্স দেওয়া হলো এনজিও। তার আগ পর্যন্ত কিন্তু আমরা 100% লোকালি লেড একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করেছি। কেন? কারণ প্রত্যেক ইলেকশনের সময় আমরা সত্য কথা বলতাম। সো ইউথরা কিন্তু একটা ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে। শুধু আমি ভলেন্টিয়ারিজম করবো কেন করবো? কারণ সেটা বিলিভ করে। আমাদের বিরুদ্ধে ছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করবো, ইউথদের। যেটা বিষয় আছে কবি, এটা অর্থায়নের কথা যেহেতু আনলেন, মানে আগে তো ধরেন আমি 80-র দশকে বা তার আগের কথা আমার মনে নেই, 80-র দশক 90-র দশকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো একভাবে স্থানীয় পর্যায়ে চাঁদা তুলতেন না, এবং এইটা একটা মডেল ছিল। সেখানে এক ধরনের, আমি বলবো যে বহু রাজনৈতিক পক্ষেরই ওই সাংস্কৃতিক সংগঠনগুলো বা ক্রীড়া সংগঠনগুলো, ক্লাবগুলোর সাথে একটা যোগাযোগ ছিল, তাদের একটা স্নেহ থাকতো বা এটা থাকতো সেখানে, এবং ভিন্ন মতের মানুষও এক জায়গায় আসতেন। কিন্তু এখন কি মানে রাজনীতির ভেতরে যে চাঁদা শব্দটা এত কঠিন নেতিবাচক হয়ে গেছে, এইটা স্থানীয় পর্যায়ে এই অর্থায়নের মডেলও কি এখন চ্যালেঞ্জের সম্মুখীন? এটা কি সবসময় একটা খুবই বড় পেট্রনের কাছে যাওয়া, না হলে আপনি যেটা বলছেন যে কোনো না কোনোভাবে একটা এনজিও অর্থায়নে, যেটা হয়তো কোনো একটা ডোনার কমিউনিটি থেকে আসবে, এই মডেলের ভেতরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, না স্থানীয় পর্যায়ে এখনও ছোট ছোট
চাঁদার বিষয়গুলো তুলে একটা ছোট কাজ করা যায়? সো এটা দুইটা আনসার। একটা তো হচ্ছে গিয়ে অবশ্যই দের ইজ এ হিউজ প্রেশার যে আমার কাজ করাতে হলে আমাকে টাকা দিতে হবে। মানে আমি পলিটিক্যাল কিছু জায়গা থেকে দরকারও হবে আর কি। না, আমি পলিটিক্যাল জায়গা থেকে, চাঁদাবাজির জায়গা থেকে যে আমাকে তো একটা টাকা দিয়ে যেতে হবে। তার কিন্তু অলরেডি টাকাটার মধ্যে একটা ভাগ বসে যাচ্ছে, ১ নাম্বার। ২, কো এক্সিস্টেন্স। আমরা ছোটবেলায় দেখেছি এলাকার মধ্যে প্রোগ্রাম হচ্ছে, ওখানে আওয়ামী লীগ আছে, বিএনপিও যাচ্ছে, বিভিন্ন পার্টির মানুষজন, বিকজ এটা এলাকার একটা প্রোগ্রাম। সেখানে আমরা ওই দলটাকে বাদ দিয়ে আমরা একটা এলাকার জন্য, ওইটা কিন্তু এখন আর নাই। আইডেন্টিফাই করে অমুক কেন অমুকের প্রোগ্রামে গেল, একদম কো এক্সিস্টেন্স জিনিসটা কিন্তু এখন নাই। এবং এটা শুধু পলিটিক্স না, পলিটিক্স বলেন আপনি, ধর্ম বলেন আপনি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা বলেন, সব জায়গার মধ্যে আমরা কো এক্সিস্টেন্স জিনিসটা একেবারেই বাদ দিয়ে দিয়েছি। বাট আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের কিন্তু এখনও আমাদের যে ভলেন্টিয়ার, আমাদের প্রায় 55,000 ভলেন্টিয়ার, এখনও তারা কিন্তু এলাকা থেকে টাকা তুলে তারা কিন্তু কাজ করছে। বাট কষ্ট হচ্ছে, তাদের কষ্ট হয়ে যাচ্ছে, বাট এটা একদম নাই হয়ে যায় না। স্পেশালি আপনি এটা ঢাকায় পাবেন না, কারণ ঢাকায় তো কেউ চিনে না, কে তার এলাকার ছেলে বা মেয়েকে টাকাটা দিবে। কিন্তু আপনি যদি যান একটু চিটাগাঙ্গে যান, রাজশাহীতে যান, এখনও কিন্তু এলাকা ভিত্তিক কমে গেছে, বাট নাই হয়ে যায় নাই। আচ্ছা, আমি বিশেষত একই অভিজ্ঞতা। আপনারা তো মানে অনেকগুলো জায়গায় একেবারে স্থানীয় পর্যায়ে কাজ করেন। বাংলাদেশের ওই স্থানীয় পর্যায়ে যুবকরা কিভাবে আসলে একটা সামাজিক জায়গায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বা উন্নয়নের অংশে যুক্ত হওয়ার ক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন বা নেন? যদি সব কিছু আপনি একটু মোটা দাগে দেখেন, ৩টা জিনিসকে আপনি আনতে পারবেন। একটা হলো যে তারা প্রথমত চেয়েছে যে একটা কোয়ালিটি এডুকেশন, তার প্রথম চাওয়া, যেটা নিয়ে তারা ডিসস্যাটিসফাইড। ২ নম্বর জিনিসটা হচ্ছে তারা প্রথম যে চাকুরিটা, প্রথম যে কর্মসংস্থান, প্রথম যে ব্যবসাটা, দ্য ফার্স্ট এমপ্লয়মেন্ট ইজ এ ডিসেন্ট এমপ্লয়মেন্ট। একটি ন্যূনতম বেটার একটা স্বাভাবিক চাকুরির প্রথম এমপ্লয়মেন্টে তারা যায়। নাম্বার 3 যেটা যুবরা অ্যাসপিরেশনটা, সেটা হলো যে তারা পলিসি স্পেসগুলিতে পার্টিসিপেট করতে চায়। এই 3টাকে যদি আপনি মিট করতে পারেন, আপনি মোটামুটি বাংলাদেশের যুবদের মধ্যে আর ডিসস্যাটিসফ্যাকশন পাবেন না। আমরা মাঝে মাঝে এইটাও আমার খুব এত বছর ধরে কাজ করার মনে হয়, এত বড় বড় মানে গ্রুপ আপনাদের, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে পারেন আপনারা এত মানুষ মিলে কমিউনিটির কাজগুলোতে হাত দিতে পারেন না কেন? আমরা হচ্ছে ভলান্টিয়ার খুঁজতে হচ্ছে কেন? সিরাক বাংলাদেশ বা জাগর ব্যানার খুঁজে তারপরে ছেলেমেয়েরা আসতে হয়। তাহলে দাঁড়াচ্ছে কোন জিনিসটা, যে এমনও অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রফেশনাল ভলান্টিয়ার গ্রুপ তৈরি হয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই 10 জন হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের ইভেন্টেই যাচ্ছে। এবং এটার বড় কারণ হলো যে আসলে সত্যি অর্থে ডিসেন্ট এমপ্লয়মেন্ট নাই। অ্যাবসলিউটলি। ইট হ্যাজ বিকাম এ ডিসেন্ট। তো এটা তাদের সমালোচনা না। আমি যুক্ত করে বলি, একই রকম যে এই বিষয়টা আমরা এটাও পেয়েছি যে সরকারিভাবে একই সময় গত 10-15 বছরে যেই ট্রেনিংগুলো তৈরি করা হয়েছে, প্রাথমিকভাবে বলা হয়েছে যে একটা ছোট মানে মাসোহারা বা যেটা আমরা বলি যে পারডিয়াম সিস্টেম করে তাদেরকে দেওয়া। এটা খুব বেশি অ্যামাউন্ট না, মান্থলি যাতায়াত খরচ হিসেবে বা যেভাবেই হোক। কিন্তু এইটার জন্য একই ব্যক্তি বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, এটা আমরা পেয়েছি। 3টা-4টা ওনারা, যেহেতু আপনার একটা ডিসেন্ট এমপ্লয়মেন্ট নাই, উনি একটা এনগেজমেন্টের ভিতরে থাকছেন যেটার ক্ষেত্রে আছে। আমি একটা ছোট বিরতিতে যাই। বিরতির পর আমি জানতে চাইবো যে, যেহেতু আমি বারবারই যদিও ভবিষ্যতের কথা বলেছি, আমাকে করভি বলেছেন ভবিষ্যতের কথা কেন বলেন। ভবিষ্যতের কথা বলে এটা সুদূর ভবিষ্যৎ না, সামনে একটা নির্বাচন আসার সম্ভাবনা আছে এবং সেইটার জন্য প্রস্তুতি হচ্ছে। সেই জায়গায় যেন রাজনৈতিক দলের ইশতেহার এবং সার্বিকভাবে পরবর্তী বাংলাদেশের পরিকল্পনায় যুব ভাবনাটা থাকে, সেই বিষয়গুলো জানতে চাবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনা আবার ফিরব। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম আমার দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন এস.এম. সৈকত এবং করভি রাকসান্দ। আমরা আলোচনা করছিলাম যুবদের উন্নয়ন ভাবনা এবং সেই বিষয়ে আমরা যে সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে কতখানি তাদের ভাবনাটা প্রতিস্থাপিত হবে। দু একটি বিষয় কোথায় খুব পরিষ্কার করবে, আপনাকে দিয়ে শুরু করি। যে একটা তো আমার মনে হচ্ছে বিরতির আগে বলছিলেন উনি সৈকত 3টি বিষয়ের কথা বলছেন: কর্মসংস্থান, ভালো শিক্ষা এবং নীতি। যে পরিসর আছে, নীতি পরিসরে যুবদের কণ্ঠস্বর অথবা তাদের যেই উপস্থিতি, এইটাকে মানে নিয়ে আসা, এই 3টি বিষয় আছে। আপনিও কি একমত কিনা যে যদি আপনি একটি মানে রাজনৈতিক দলের জন্য আপনি
সকল রাজনৈতিক দলের জন্য যদি আপনি সুপারিশ দেন, যুবদের ভাবনায় কি আছে বলেন, যেহেতু আপনারা কাজ করেন দুজন যুবদের সাথে। স্টার্টিং ওই যে প্রথম চাকরিটা দেওয়ার সময় যদি ওকে একটা ঘুষ দিয়ে ঢুকতে হয়, ওর যদি ড্রাইভিং লাইসেন্সটা করার সময় ও ঘুষ দিয়ে আসলে ড্রাইভিং লাইসেন্সটা করে, ওর যদি আসলে একটা পুলিশের চাকরি নেওয়ার জন্য ওকে ঘুষ দিতে হয়, ওই টাকাটা আবার অথবা একটা আলটিমেটলি একটা ব্যবসা করার জন্য, একটা ট্রেড লাইসেন্স করার জন্য আলটিমেটলি কিন্তু ওই টাকাটাও তুলে নিয়ে আসে। আর সেটা কিন্তু নর্মাল মানুষের কাছে ওটা একটা প্র্যাকটিস হয়ে যায়। আমি একবার খারাপ কাজ করব, সেকেন্ড টাইম আমার করতে আর একটু খারাপ লাগবে, মানে আর একটু কম খারাপ লাগবে, তারপরের বার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, 5 তারিখের আগে উই ফট, ওয়ান অফ দ্য রিজন ইজ না করাপশন চাই না আমরা। 5 তারিখের পর করাপশন কি বন্ধ হয়েছে? আগে ডান হাত নিতে এখন বাম হাত নেয়, তো লাভ হলো কি? এইটা যদি আমরা স্টপ না করতে পারি, আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকা ইয়ে হয়ে গেল। হ্যাঁ, এখন শুনছি যে এখন যারা উপদেষ্টা আছেন তাদের পিয়নরাও 150 কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে। তো 15 বছরে 400 কোটি টাকা, এটা তো 1 বছরে 150 কোটি টাকা। তাহলে হোয়াট চেঞ্জড? এইটা যদি আমরা না থামাতে পারি, এভরি সিঙ্গেল প্লেস ইউথ নষ্ট হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যাবে। মানে আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে নারীদের বিষয়। আমরা যেই বললেন এনইটি চাকুরিতেও নাই, কোনো শিক্ষায় নাই বা কোনো ধরনের ট্রেনিংয়ের ভিতরে নাই, এরাই বড় অংশ। হ্যাঁ, মানে ওই 40% ভিতরে যদি আবার দেখেন তাহলে আমি বলবো যে 2/3 হলো নারী। তো নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে তো একটা বড় বিষয় হলো যে তাদের নিরাপত্তা এবং তাদের সেই বিষয়গুলোও আছে। আমি আর একটা বিষয় যেটার সাথে আপনার আনতে চাই, আপনারা কতখানি পান, সেটা হলো একসময় খুব বড় করেছিল মাদকাসক্তির বিষয়। আর সেই ধরনের বিষয়গুলো ছাড়া আর মানে কোন ধরনের জিনিসগুলোকে আপনি সামনে রাখবেন? আলোচনায় খুব বড় করে একটা জিনিস হাইলাইট হয়েছে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের একটা বড় ব্যালেন্স। আমরা বোধহয় আমার যখন বয়স 17 তখনও শুনতাম যে তরুণরাই ভবিষ্যৎ, এখনও শুনি তরুণরাই ভবিষ্যৎ। প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমি অনেক জায়গায় এটা বলেছি, দ্যাট ফিউচার ইজ নট কামিং। তো অ্যাকচুয়ালি আজকে যে প্রেজেন্টটা বলছি সেটা আমার সময়ে ফিউচার ছিল, তার মানে এখনই সেই ফিউচার যেটাকে এখন প্রেজেন্ট বলছি আমরা। আমাদেরকে যারা বোঝাচ্ছেন যে ফিউচারে তরুণরা লিডারশিপে যাবেন, তারা আসলে ওই ডিলে মেন্টালিটিতে যাচ্ছে, ডিলে মোডালিটিতে যাচ্ছে, যে না এদেরকে কোনো মতে হচ্ছে যে পিছনে পিছনে রেখে রেখে কোনো মতে চলে যাওয়াটা, এটা একটা বিষয়। তরুণদেরকে নেতৃত্বে আনাটা ভয়ের, যাদের কাছে ভয়ের, আমার মনে হয় যে তারা করাপ্ট একটা রেজিম, করাপ্ট একটা সিস্টেম, নট জাস্ট এ পার্টিকুলার গভর্নমেন্ট, ইটস এ হোলসাম সিস্টেম। যেটা আপনি বলছিলেন যে আপনি করাপশনের টোটাল সাইকেলের মধ্যে আছেন। এখন তরুণরা যদি এখানে ফ্রেশ ব্লাড, ফ্রেশ মেন্টালিটি, ফ্রেশ আইডিয়াস নিয়ে চলে আসে, সেখানে তো আপনি বাধাগ্রস্ত হতে পারেন, একটা চ্যালেঞ্জ থাকে। 2 নাম্বার হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখেছি 5 অগাস্টের পরে তরুণদের মধ্যেও ডিরেল হয়ে যাওয়ার অনেকগুলো ব্যাপার আমরা দেখেছি। রিসেন্টলি অনেকগুলি খুব মন্দ ইনসিডেন্ট আমরা দেখেছি। বাট এটাই তো শেষ কথা নয়, এটা আসলে একেবারে উদাহরণ হতে পারে না। তবে হ্যাঁ, সামনের সময়ে একটা নির্বাচন আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশে অনেক দিন পরে। এক্সপেক্টিং বেটার এই জন্য বলা যে যারা ভোট দিতে পারে নাই, নতুন এবং প্রথম ভোটার, নতুন এবং প্রথম ভোটার দুইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে, নতুন ভোটার যার বয়স 18 হয়েছে রিসেন্টলি, প্রথম ভোটার হচ্ছে যে গত 3 নির্বাচনে ভোটই দিতে পারে নাই, তার জন্য এটা প্রথমই ভোট। হ্যাঁ, মানে সেই অর্থে বলতে গেলে প্রায় 18 বছর পরে একটা একজন নির্বাচন ভোট দিচ্ছে, দেখা যাবে কারোর বয়স হচ্ছে আপনার 38, সে প্রথমবার ভোট দিচ্ছে। তো তার প্রথম এবং নতুন ভোটারদের অ্যাসপিরেশন বা চিন্তাগুলি কি, তারা কি দেখেছে, তাদের অভিজ্ঞতা লব্ধ, এখন তারা কি চায়, এটা ইম্পর্টেন্ট। আমি বারবার একটা জিনিসকে এমফেসাইজ করেছি সবসময়, যে ডেমোক্রেসিতে আপনি অপরচুনিটি দেন, ব্যালটের সুযোগটা দেন, অ্যান্ড দেন গিভ পিপল দ্য অপরচুনিটি অ্যান্ড লেট দেম ভোট। প্রশ্ন হচ্ছে কাকে ভোট দিব, সেটা তো তাকে জানতে হবে আগে, কি ধরনের মানুষকে তার ভোট দেওয়া উচিত। এই ক্যান্ডিডেট সিলেকশনের জায়গাটা আসে। আমি শেষ করবো আরেকটা আলোচনা দিয়ে, সেটা হচ্ছে মাদকাসক্তি নিয়ে আপনি প্রশ্নটা করেছেন। আপনি দেখতে পেয়েছেন যে রাস্তার মধ্যে হাজার হাজার ছেলে মেয়েদের মিছিল। আপনি কখনোই মিছিল পাবেন যখন এমপ্লয়মেন্ট থাকবে না, তখনই মিছিল পাবেন যখন হচ্ছে এই নেতাদের মধ্যে, মাদক ব্যবসার মধ্যে জড়িত যারা আছে, তারা নানানভাবে মাদকাসক্ত ছেলে মেয়েদেরকেও কিন্তু এই মিছিলে নিয়ে আসার সুযোগ পায়। কারণ এটা খুব সহজ একটা টিপস, এটা অনেক আগের থেকেই কিন্তু চলছে। এই মাদকাসক্তির সমস্যাটা আমাদের তরুণদের মধ্যে যাচ্ছে না, অনেক ক্ষেত্রেই বিশেষ করে গিয়ে দেখেন পলিটিক্যাল স্থানীয় পর্যায়ে এবং অনেক ক্ষেত্রে জাতীয় পর্যায়ে পলিটিক্যাল লিডারশিপ এই জিনিসগুলোকে ইনডাইরেক্টলি বা ব্যাকগ্রাউন্ডে প্রমোট করছেন হয়তোবা, না হলে এই জিনিসটা নির্মূল হওয়াটা খুব ব্যাপারই ছিল না বাংলাদেশ থেকে।
না সুতরাং যেইটা আসলে সৈকত বলার চেষ্টা করছেন যে নেতৃত্বের ভিতরে তরুণদের হয়তো উপস্থিতিও উনি চাচ্ছেন, যেহেতু যারা ক্যান্ডিডেট হবেন সামনে ইলেকশনের ভিতরে আসবে। কিন্তু মানে ভোটের অধিকার একটা বড় যে বিষয় ছিল, সুশাসন একটা বড় চিন্তা ছিল। আমার মনে হয় যে সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি। রাইট। এবং যেই কথাটি হয়তো আপনারা বলেন নাই সেটা হলো যে জবাবদিহিতা, যেই সরকারে আসুক তাদের জবাবদিহিতার বিষয়টি থাকবে নাকি? অবশ্যই অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। আমি একটু আগের বিষয়টাই যাই, সেটা হচ্ছে কি যে আমরা তো অবশ্যই চাই যে ইউথরা আসলে ডাইরেক্টলি পলিটিক্সে আসুক, তারা এটার পার্ট হোক। কিন্তু আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে দুইটা জায়গায়। যারা আসছে তাদেরকে অ্যাডুকুয়েট ট্রেনিং আছে নাকি? কারণ আন্দোলন একটা জিনিস আর সরকার চালানো আরেকটা জিনিস। এটা কিন্তু আমরা দেখেছি যে কীভাবে করে এক বছরে কিন্তু অ্যাসপিরেশনটা, দোষ দিব না, দোষ আমাদের, উই ওয়ারন্ট এবল টু ট্রেন দেম। কোনো ইনস্টিটিউশন ছিল না যেখানে আসলে এই টাইপের ট্রেনিং হবে। মানে আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সেটার সাথে আসলে পলিটিক্সের কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই না। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে গিয়ে যারা ভোট দিতে যাবে তারা কি জানে কাকে ভোট দিবে? আর আমি এখন কাকে বলি, কোনো ব্যক্তির নাম বুঝাচ্ছি না, কোনো মার্কা বুঝাচ্ছি না। আমার অ্যাসপিরেশনটা কি? আমি কি আমার লোকাল এমপি কি চিন্তা করে ভোট দিব, কি দেখে ভোট দিব? একটা তো হচ্ছে কি যে হ্যাঁ, আমি আমার এলাকার মধ্যে কি চাই, আমি কি সেই মানুষটাকে রিচ করতে পারি, নাকি সে শুধু ঢাকায় বসে থাকে তার সিটটাকে ধরে রাখার জন্য? তার সাথে আমি যোগাযোগ করতে পারি, সে কি একটা একটা মব নিয়ে চলে, হ্যাঁ, তার সাথে যে লোকজনগুলো, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, এইগুলো যদি আমাদের ভোটাররা আসলে আইডেন্টিফাই না করতে পারে, একই জিনিস হবে কিন্তু। এইটা আমাদেরকে, মানে দিস ইজ সামথিং যেটা আমরা চাচ্ছি যে শুধু জাগো না, মানে যত অর্গানাইজেশন আছে তারা যেন এটা নিয়ে কথা বলে, এটা খুবই আমার ইম্পর্টেন্ট। মনে হয় যে যুবদের একটা বড় বিষয় থাকবে এবং সার্বিকভাবেই সামনের নির্বাচনের যদি আমরা সঠিক ভোট পাই, সেটার একভাবে ফলাফল নির্ধারণে যুবদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ প্রায় 1/3 আমার মনে হয় যে যুবরা আছেন যারা হয়তো একটা কিছু যুব আছে। আমি একটা শুধু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে কিন্তু 51% হচ্ছে কি ফিমেল, নারী। তাদেরকে বাসা থেকে বের করে আনতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে ওই সিকিউরিটি দিতে হবে যেন তারা আসলে ভোট দিতে চায়। না, আমার মনে হয় এটা তো কমন ছিল বাংলাদেশের, কিন্তু অন্য দেশের মত চাইতে বাংলাদেশের নারী ভোটারদের ভোট দেওয়ার উৎসাহ এবং দেওয়ার ক্ষেত্রে এর আগে তো অন্তত আলাদা করে করতে হয়নি, কারণ তারা সবসময় ভোট কিন্তু রিসেন্ট হ্যাঁ, ঘটনাগুলো দেখেন যে নারীর দুটা রোল দেওয়া হয়েছে, ডিফাইন করে দেওয়া হচ্ছে। একটা না, এটা হয়তো কেউ দিচ্ছে না, আমি এটার ভিতরে না যাই। আমি মনে করি বাংলাদেশের নারীরা খুবই বড়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত থেকেছেন, তারা ভোট দিয়েছেন এবং সার্বিকভাবেই বাংলাদেশের নারী এবং যুবরা এবারেও ভোট দিতে আসবেন। তাদের যে উন্নয়নের আকাঙ্ক্ষা, একটি ভালো শিক্ষা, ভালো কর্মসংস্থান, আমরা আলোচনা করেছি যে তাদের কণ্ঠস্বরে গণতান্ত্রিক পরিবেশে তাদের অবস্থান, একটা গণতান্ত্রিক পরিবেশ এবং জবাবদিহিতার পরিবেশের ভেতরে থাকা, এই বিষয়গুলো নিঃসন্দেহে সামনের উন্নয়ন যে পথ পরিক্রমা আছে সেখানে বিশেষ জায়গা পাবে। যুবরা বাংলাদেশের সত্যিকার অর্থে সবচাইতে বড় জনগোষ্ঠী এবং তাদের কণ্ঠস্বরের একটা গুরুত্বপূর্ণ জায়গা উন্নয়নের ভিতরে থাকবেন এবং তারাও প্রস্তুতি নেবেন যে এই উন্নয়নে শুধুমাত্র রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে থেকে না, সামাজিক পরিসরে, অর্থনৈতিক পরিসরে তারা আরও নেতৃত্বমূলক জায়গায় ভূমিকা রাখবেন। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা এই অনুষ্ঠানে আবারও ফিরে আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।